জেলের এক একটা দিনকে এক একটা বছর মনে হতো, আর নির্যাতন যেন সহ্যের মাত্রা অতিক্রম করত। কখনো পিঠমোড়া করে বেঁধে জ্ঞান হারানো পর্যন্ত বেদম মারতে থাকত গোয়েন্দা বাহিনীর সদস্যরা। বিগত ফ্যাসিস্ট আওয়ামী আমলে ১৬ বার জেলে যেতে হয়েছে, ৪ শতাধিক মামলা দেয়া হয়েছে, মিথ্যা বানোয়াট ও পাতানো। এসব কথা একান্ত আলাপচারিতায় বলছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। আসলে এই ১৬টা বৎসর যে আমাদের উপরে আওয়ামী লীগ এত অত্যাচার করেছে, যেটা বলতে গেলে আমাদের অনেক সময়ের প্রয়োজন। জানেন আপনি, আমি একসময় ছাত্রদল করতাম, পরবর্তীতে ছাত্রদলের রাজনীতি শেষে আমি যুবদলেরও নেতৃত্ব দিয়েছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরপরে বিএনপি আমরা করছি। আগে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন কিন্তু এত নির্যাতন করে না, করছে এত না, কিন্তু বিশেষ করে এই ১৬ বৎসর যখন থেকে এই বিনা ভোটের মাধ্যমে সরকারের নির্বাচিত হওয়া শুরু করেছে, বিনা ভোটের মাধ্যমে জবাবদিহিতা ছাড়া যখন এই আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে, তখনই কিন্তু এই সন্ত্রাস বলেন, আমাদের উপর অত্যাচার বলেন, নির্যাতন বলেন, সেটার মাত্রা আগের থেকে আমার মনে হয় শতভাগেরও বেশি বৃদ্ধি হয়েছে। আপনার এই ১৬ বৎসরে আমাকে ১০ বার জেল খাটতে হয়েছে, কোনো কারণ ছাড়া। আপনার এই বিএনপি একটা প্রোগ্রাম দিয়েছে, দেখা যায় তার আগের দিন আমাকে গ্রেপ্তার করছে। আমাদের দল সরকারের যে যে দুঃশাসন বা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, বিদ্যুৎ বা বিভিন্ন বিষয়ে যে ঊর্ধ্বগতি, এসব বিরোধী দল একটা কর্মসূচি দিয়েছে যে ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। গণতান্ত্রিক দল হিসেবে তো আমরা এগুলো করতেই পারি। সেই কর্মসূচি দেখা যায় ওই দিন কর্মসূচির দিন গ্রেপ্তার করেছে, কখনো কর্মসূচির আগে গ্রেপ্তার করেছে। এইভাবে আমাদের উপর আসলে নির্মম নির্যাতন করেছে। এই ১৬ বৎসরে ধরে ১৬ বৎসর আমরা আমাদের জীবনের, আমি মনে করি যে ১৬টি বৎসর আমাদের জীবন থেকে মানে মূল্যবান সময় তারা কেড়ে নিয়েছে। এই জন্য বললাম কেড়ে নিয়েছে আমাদের কী হবে। এই ১৬ বছর কিন্তু আমরা পরিবার পরিজনের সাথে মানে বন্ধু, স্ত্রী, সন্তান, মা বাবা, কারোর সাথে কিন্তু আমরা ঠিকমতো যোগাযোগ করতে পারিনি। দেখা যায় ৬ মাস মার সাথে যোগাযোগ নেই, ১ মাস ১৫ দিন স্ত্রীর সাথে আমরা সামনে যোগাযোগ করতে পারতেছি না। হয়তো ফোনে আমরা কথা বলতাম, আবার ফোনে কথা বলবো সেটাও তো একটা ভয়ের ছিল যে ফোন ট্র্যাকিং করে আবার কোন সময় কোন জায়গায় থেকে আরে গ্রেপ্তার করে। দেখ, বিভিন্নভাবে আমাদেরকে নির্যাতন করে, যেটা একটি গণতান্ত্রিক দেশে যে এরকম একটি বর্বর সরকার, বা এটা কী বলবো আমি ভাষা পাই না, এটা অগণতান্ত্রিক ফ্যাসিবাদী স্বৈরশাসক, যেটা আমি মনে করি যে এরশাদ সরকারও হার মানেছে এই আওয়ামী লীগ। এরশাদের সময় কিন্তু উনি, এরশাদ সরকার এই ৯ বছর ছিল বা ৮ বছর, ৯ বছর তো ছিল, তারা স্বৈরতান্ত্রিকভাবে ছিল, তারা কিন্তু নেতাকর্মীদের এত অত্যাচার করে নাই যেটা আওয়ামী লীগ করেছে। বাংলাদেশে এই স্বৈরতান্ত্রিক সরকার দুই সরকারে আওয়ামী লীগ করেছে। এক এরশাদ সরকার করেছে ৯ বছর, আর এই ফ্যাসিবাদী এই শেখ হাসিনা করছে এই ১৬ বছর। তো এই এরশাদ থেকে বেশি নির্যাতন করেছে আওয়ামী লীগ। আমরা হয়তো চিন্তা করেছিলাম যে আওয়ামী লীগ একটা বাংলাদেশের বড় দল, তারা নিজেদেরকে তো গণতান্ত্রিক দল হিসেবে দাবি করে বা স্বাধীনতার সপক্ষে শক্তি হিসেবে দাবি করে, তারা যে এরকম করবে, ক্ষমতা হয়তো বা ক্ষমতা তারা দখল করছে বা রাষ্ট্র পরিচালনা করছে, যাই যে তাই করছে, কিন্তু নেতা কর্মীদেরকে এভাবে তারা অত্যাচার করবে, নির্যাতন করবে, এটা আমরা কখনো চিন্তা করিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবেসে বিএনপি রাজনীতিতে কাজ করে চলেছেন বিএনপির এই সিনিয়র নেতা রফিকুল আলম মজনু। তার মতে 1/11-এ তারেক রহমানকে মেরে ফেলতে চেয়েছিল, দেশের বাইরে যেতে বাধ্য করা হয়। 1/11-এ তো তখন যেই 1/11-এর যারা ষড়যন্ত্রকারী ছিল, তারা তো তারেক সাহেবকে মেরে ফেলতে চেয়েছিল। আল্লাহ পাক ওনার হায়াত রাখছেন, এই জন্য মারতে পারেন না, কিন্তু তারা কিন্তু তাকে মারতে চাইছিল। এবং তাকে তো বিদেশে তিনি তো ইচ্ছা করে যান নাই, তাকে বাধ্য করা হয়েছে। হয়তো তখন তিনি যদি বিদেশ না যাইতেন, হয়তো তাকে তখন মেরে ফেলা হতো, কারণ তখন তো কোনো বিচার ছিল না, ওই সময় যারা দেশটা অবৈধভাবে দখল করে নিছে,
তারা যাই বলতে তাই তো হয়েছে। কোনো গণতন্ত্র ছিল না, কোনো বিচার ছিল না, কথা বলার সুযোগ ছিল না, আপনার দুঃখ কষ্ট ক্ষোভ প্রকাশ করার জায়গাও ছিল না। তাকে বাধ্য করা হয়েছে তাকে বিদেশ চলে যেতে। সেখানে যাওয়ার পরে দেখেন একটার পর একটা মিথ্যা মামলা, গ্রেনেড হামলা, অস্ত্র, এটা সেটা বিভিন্নভাবে তাকে একটার পর একটা মামলা দিয়ে থাকে তার অগ্রযাত্রা বা সে যেন টিকতে না পারে। বাংলাদেশের বিএনপি ধ্বংস হয়ে যায়। এই বিএনপিকে ধ্বংস করার জন্য যা যা করার প্রয়োজন এই ফ্যাসিবাদ নেত্রী শেখ হাসিনা ওইটাই করেছে, এবং এটা সম্পূর্ণভাবে শেখ হাসিনা এবং 2-4 জন লোক এটাকে বেশি করছে। এরাও এই যে ওবায়দুল কাদের সাহেবরা, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তৎকালীন, যারা অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী, এরকম এই যে আপনার এই যে সালমান এফ রহমানরা, যারা এই ব্যবসায়ীরা, এরা যারা সরকারকে টাকা পয়সা দিয়ে সরকারতে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে যারা এই সরকারকে সাহায্য করেছে, তাদের কারণে কিন্তু শেখ হাসিনা এই সমস্ত করতে পারছে। তারেক রহমানকে তারা মানে রক্ষা করে। জন্মদাতা পিতামাতা, হ্যাঁ, এদের মৃত্যুর পরে কোনো ছেলে যদি তার মায়ের লাশটা দেখতে না পারে বা তার পিতার লাশটা যদি সে দেখতে না পারে, এতে কষ্টের বিষয় আমাদের জীবনে আর কী থাকতে পারে বলেন? আমার 18 সালের নির্বাচনের পরে আমার বাবা মারা যায়। আমি আমার বাবার জানাজায় গিয়েছি, দাফন করেছি, কিন্তু পরবর্তীতে যখনই আমি আমার বাবার কবর জিয়ার করতে যেতাম তখনই আমাকে বিভিন্নভাবে বাধার সৃষ্টি করতে হলো। এদের কত বড় নির্মম, মানে ফ্যাসিবাদ সরকার বা এদের কর্মীরা যে কত খারাপ। আমরা আসলে বিএনপি কখনো কারো এরকম করিনি। এই যে এত অত্যাচার পরে দেখেন কোন আওয়ামী লীগ মরছে, একটা লোক মারা গেছে। শেখ হাসিনা এবং তার দোসররা তো বলছিল যে কয়েক হাজার লোক মারা যাবে, কয়েক লক্ষ লোক মারা যাবে। এক দলের সেক্রেটারি, তার কাছে তথ্য ছিল অনেক লোক মারা যাব, কিন্তু আপনি দেখেন একটা লোক মারা গেছে কিনা। এটা বিএনপির নেতা কর্মীরা গিয়ে এনে দেশের মানুষের প্রতি মানে এটা কী বলা হয়, ভালো আচরণ বা বিএনপির যাতে কোনো বদনাম না হয়, তারা এই জন্য এই কাজগুলো করছে না। তাদেরকে অনেককে অত্যাচার করছে, অনেককে। আপনি মফস্বলে যদি যান, আমি তো আমার এলাকায় যাই, ফেনী, আমাদের নেত্রী মা বেগম খালেদা জিয়ার যে আসনটা, সেই আসনটাকে আমি দেখাশোনা করি। উনি গতবার নির্বাচন করতে পারেন নাই, ওনাকে নির্বাচন করতে দেওয়া হয় নাই, তারপর সেখানে আমাকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়, ওখানে আমি নির্বাচন করেছি, কিন্তু ভোট দিতে পারি না আমাদের নেতা কর্মীরা। আগের দিন থেকে সব মেরে টেরে গ্রেপ্তার করে সব তারা বাক্স। এই যে আমাদের কাছ থেকে দেখেন অত্যাচারগুলা, একটা দল হিসাবে তারপর ডান্ডা বেরি পড়া অবস্থায় জানাজা পড়তে হয়েছে। এই ডান্ডা বেরিটা কে পড়াইছে? প্রশাসন পড়াইছে। তাদের প্রশাসনকে তারা কিভাবে তাদের নিজেদের একদম পা চাড়া কুত্তার মতো তারা বানিয়েছিল, প্রশাসন ব্যবস্থাকে একদম ধ্বংস করে তারা দিয়েছে। আপনি জানেন, আমাকে যখন একবার ডিবিতে গ্রেপ্তার করা হয়, আমার কষ্ট লাগে বিষয়গুলা। আওয়ামী আমলে সবচেয়ে বেশি জেল খেটেছেন উল্লেখ করে তিনি বলেন, পতিত আওয়ামী সরকার মৃত বাবার কবর জিয়ারত করতেও দিত না। যখন বিএনপির কমিটি হতো তার আগে আমার নিয়ে যাওয়া, যখন আমি বিএনপির ওয়ার্ড কমিটিগুলো করবো তখন আমায় গ্রেপ্তার করা, বিভিন্নভাবে আমাদেরকে তারা টার্গেট করেছে। আমাদের অপরাধ তো, আমরা দল করি, বিএনপি করি, জিয়া রহমান সাহেবকে ভালোবাসি, ওনার আদর্শকে ভালোবাসি, বেগম জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, এই আমাদের অপরাধ। এছাড়া আমরা তো ভাই কারোর সাথে আমাদের কোনো ঝগড়াও নাই, মারামারি নেই, কারোর প্রতি কোনো অন্যায় করি না, রাজনীতি করি আমরা। তো আমরা দেখেন এই আমাদের কর্মীরা 16টা বছর আমাদের জীবন থেকে এই মূল্যবান সময়টা নিয়ে গেছে, কেড়ে নেওয়া হয়েছে। ডিবি ধরে নিয়ে গিয়ে চোখে কাঁচা মরিচ ঢেলে দিত। একবার ধরতে না পেরে তার সন্তানকে মাদ্রাসা থেকে তুলে নিয়ে আসতে চেয়েছিল। তারা আমাদের সাথে অনেক আজেবাজে ব্যবহার, এমনকি আমাদের নেত্রীর নামে, আমাদের নেতার নামে তারা আমাদের নেতা কর্মীদেরকে অসংখ্যভাবে আমাদের টর্চার করছে, অত্যাচার করছে। এই ডিবিতে করছে। এই যে আপনার এই যে শাহবাগে, এটা কত সালে, 22 সালের দিকে, যে পুলিশের এডিসি ছিল যে দায়িত্বে, সেই নেতা কর্মীদের ধরে কাঁচামরিচ করে কর্মীদের চোখে লাগাই দিছে।
তো এদের এদের কি বিচার হচ্ছে এখন? এই তো এখনো কোনো বিচার হয়নি ভাই, এই তো বিচার হওয়া উচিত। আমরা দেখবো দেখি ওদের কী করা হয়, নাহলে আমরা এদের প্রত্যেকের নাম তালিকা করে আমরা এদের বিচারের জন্য আমরা রাস্তায় নামবো। কারণ এদের কথা যখনই মনে হয় আমাদের নেতা কর্মীদের তারা যে অত্যাচার করছে, তখন আমাদের মনে হয় যে আর কিছুই ভালো লাগে না, এগুলো সহ্য হয় না। আপনি চিন্তা করেন, এই ছাত্রদলের ছেলেগুলোকে শাহবাগ থানা নিয়ে যায়, তারা মিছিল করছিল, কোনো কিছু অন্য কোনো কিছু করে নেই, সেখানে তাদেরকে ধরে নিয়ে যায়। নেওয়ার পরে সেখানে সে হ্যান্ড গ্লাভস পরে বাজাতে কাঁচা মরিচ এনে সে নিজে কসলা ওদের চোখে লাগাই দিয়েছিল। এদের এদের নাম আমরা জানি, এদের নাম জানি আমরা, এরা এগুলো করছে। তাহলে এরাই তো ধরেন, আমি মনে করি ফ্যাসিবাদের সবচেয়ে বড় দোষর এরাই। এদের কারণেই তো ফ্যাসিবাদ দীর্ঘস্থায়ী হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীনভাবে দলকে এগিয়ে নিয়ে গেছেন বলে আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায়। তিনি এই দলের দায়িত্ব নিয়েছেন, নেওয়ার পথে উনি তো নতুন রাজনীতিবিদ ছিল, তারপর তিনি যেভাবে আপোষহীনভাবে দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, দেশের গণতন্ত্রের জন্য তিনি যে সংগ্রামটা করেছেন, এটা বাংলাদেশের মানুষ কি ভুলে গেছে? বলে নেই। এর প্রতিদান ওনাকে তিনবার ক্ষমতা প্রধানমন্ত্রী বানিয়েছেন বাংলাদেশের মানুষ। আর এই যে ওনার যে আপোষহীনতা, ওনার যে দেশপ্রেমিক, ওনার মনোভাব এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তিনি যে আপোষহীনভাবে সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, এই অপশক্তির সাথে হাত মিলান নাই, এই ওনাদের কারণে তো আজকে আমাদের দল এত জনপ্রিয়। আর এটাই শেখ হাসিনার ভয়ের কারণ ছিল। যে দলের অস্তিত্ব ছিল না তার এখন বিএনপির নামে বদনাম করে। ভেস্তের টিকিট বিক্রি করে তারা সাধারণ মানুষকে দলে ভিড়াতে চায়। যারা আমাদের বিরোধিতা করতেছে, এরা করছে রাজনৈতিক কারণে। এরা চিন্তা করে যে বিএনপি বড় দল, আগামী দিন নির্বাচনের বিএনপি ক্ষমতায় চলে যাবে। এরা এই সমস্ত চাঁদাবাজ, সন্ত্রাস, এই সমস্ত অপকৌশল ব্যবহার করে এরা এই নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করতে চাচ্ছে। আর ভাই, তোমরা বিএনপি সমাজ, তোমাদের অবস্থা একবার চিন্তা করতো। বিএনপি যদি সন্ত্রাসী দল হয়, চাঁদাবাজ দল হয়, তাহলে বাংলাদেশের মানুষ বিএনপিকে এত পছন্দ করতেন না, এত ভালোবাসতেন না। তোমাদের অতীত ইতিহাস খোঁজো, তোমাদের অতীত কী ছিল, কেমনে তোমরা বাংলাদেশে দীর্ঘদিন খড়গুলো ধরে বেঁচে আসছিলা, এগুলো চিন্তা করো, অতীত ভুলে যাও না। শুধু জনপ্রিয়তার কারণে তোমরা বিএনপির বিরোধিতা করবা, মিথ্যা কথাগুলো বলবা, এটা তো ঠিক না। এরা বিএনপি সম্পর্কে বলে। আমি বলতে চাই আপনাকে, এই যে ঢাকা শহরে যে বিভিন্ন মার্কেটগুলা, প্রত্যেক জায়গায় তাদের লোকজন ঢুকছে, সে বিষয়ে কেউ কথা বলে না। আমি প্রমাণ দিতে পারবো, যে আপনি যদি প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারবো। প্রত্যেকটা মার্কেট কমিটিতে, প্রত্যেকটা জায়গায় তাদের প্রতিনিধি, তারা যেমনি হোক তারা সেখানে ঢুকে পড়েছে। মসজিদ কমিটিতে, মাদ্রাসা কমিটিতে, স্কুল কমিটিতে তারা জোর করে মানে বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা এই সমস্ত জায়গায় ঢুকতেছে। বাংলাদেশে যদি বড় কিছু শুধু ব্যাংক, বিমা প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান দখল হয়, বিএনপি লোক তো এক জায়গায় করে নেবে। দেখান কোন প্রতিষ্ঠান বিএনপি লোক দখল করেছে? এই দখল সব এরাই করেছে। এরা এগুলো দখল করে বলে যে এরা দখল করে বলে যে এগুলা কী করে উদ্ধার করছে এরা। আর বিএনপির লোক এরা চাঁদাবাজ। আর ভাই, বিএনপির লোকের তো এরকম অনেকের ঘর বাড়ি দখল করছে, ব্যবসা বাণিজ্য দখল করেছে। কোনটা আমরা উদ্ধার করেছি? আমরা বলছি এগুলো আমরা উদ্ধার করবো না, সময় আসুক, আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা এগুলো আমরা যার জিনিস শেষে বুঝে নিব। কিন্তু আমরা এখন সরকারকে বিব্রত করতে চাই না, বা আমরাও কোনো কর্মকাণ্ডে যাতে আমাদের দল বা বিতর্কিত হয় সেরকম কর্মকাণ্ড থেকে আমরা নেতাকর্মীদের দূরে রাখার জন্য চেষ্টা করছি। নেতাকর্মীদের মাঝে অনেক ক্ষোভ আছে। এই দখল যদি করে কি হয়, তাহলে এরাই করছে দখল। বিএনপি কার জায়গায় দখল করেছে বলেন? আমি দেখি না। আর কোনো জায়গায় যদি আমরা শুনি যে বিএনপির নেতাকর্মীরা অমুক জায়গাটা অপকর্ম করছে, সেখানে আমরা দৌড়াই যাচ্ছি, সেখানে আমরা ব্যবস্থা নিচ্ছি, সমাধান করতেছি, উদ্ধার করতেছি, বহিষ্কার করতেছি, জেলে দিচ্ছি। এরা আমাদের বিরুদ্ধে যে মানে এরা আমাদের সকলের বিরুদ্ধে সুযোগ পাইলে অপকর্ম করে, বিভিন্নভাবে অপকর্ম করে। এরা যেখানে তাদের স্বার্থ জড়িত,
তারা মনে করে যে বিএনপিকে এগুলো করে মানুষ থেকে দূরে রাখা যাবে। ভাই, সন্ত্রাস চাঁদাবাজি করে কি কোন দেশ চলে? চলে না। প্রত্যেক সরকারের আমলেই তো টুকটাক এসব সমস্যা ছিল, সবাই সমাধান করার চেষ্টা করছে, কেউ করছে কেউ করে নাই। বিএনপি যখন আগে ক্ষমতা ছিল তখন এরকম সমস্যা ছিল, টুকটাক ছিল, সমাধান করছে, দেশ সুন্দরভাবে চলছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সেটা ব্যাপক হারে ছড়িয়ে গেছে, কন্ট্রোল করে নাই। আবার এই ফ্যাসিবাদের দোষরাও অনেক জায়গায় এই সমস্ত অপকর্ম করে বিএনপির নাম দিয়ে দিচ্ছে। তারা রাতারাতি নিজেদেরকে বিএনপি, আমরা বিএনপি করি, মিথ্যা একটা বক্তব্য দিয়ে বিএনপিকে তারা মানে বদনাম করেন। তারা তো এটা অপকৌশল নিচ্ছে। আমরা বলতে চাই যে, আমি এটা সবসময় বলি যে আমাদের একবারে আমাদের সবাই যে সঠিক পথে চলতেছে তা ঠিক না, চলে না। 2-4-5 জন তো এত বড় দলে খারাপ কাজ করে, কিন্তু আমরা তো ওদেরকে ছাড় দিচ্ছি না। আজকে যারা বড় বড় কথা বলে, হ্যাঁ, বিএনপি সম্বন্ধে মিথ্যা অপবাদ দেয়, তাদের কয়জন জেলে ছিল? ছিল হয়তো 10 জন, 20 জন, 50 জন। আর আমরা ছিলাম হাজার, লাখের উপরে লোক ছিল আমরা জেলখানায়। তাহলে এরা কিছু মানুষ আছে, এরা নিজেদেরকে ভালো করার জন্য এরা যে কত অপকর্ম করছে তারা নিজেরা জানে না। আজকে আবার নতুন করে শুনি অনেকে নাকি বেহেশতের টিকিট দিয়ে দেয়। আমরা তো মুসলমানের ছেলে, নিজেরা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, রোজা রাখি, আল্লাহর মধ্যে হজ করেছি। একজন মুসলমান হিসেবে যতটুকু করা দরকার চেষ্টা করি। আমরা যতটুকু জানি যে জীবদ্দশা যদি কেউ বেহেশতের টিকিট পায় থাকে 10 জন সাহাবীকে আল্লাহ পাক দিয়েছিলেন, এছাড়া আর কাউকে না। আর কেউ বেহেশতে যাবে সেটা মৃত্যুর পরে যখন হিসাব নিকাশ করা হবে, যখন বেহেশতে যাওয়ার সময় হবো, তখন তিনি জানতে পারবেন যে তিনি বেহেশতে যাবেন না কোথায় যাবেন। আজকে অনেকেই এই মুসলমানদেরকে তাদের ধর্মীয় যে অনুভূতি সেটাকে আঘাত করে তাদেরকে সফট করার জন্য, মিথ্যাভাবে তাদের দলে আনার জন্য তারা আজকে অনেকেই মানুষদেরকে বেহেশতের টিকিটও দিয়ে দিচ্ছে। এগুলো তো ঠিক নেই, এগুলা এদেরকে আমি বলি মুনাফিক। এরা মুখে বলে একটা, করে আরেকটা। এই মুনাফিকদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এটা আমাদের সকলকে শপথ নিতে হবে। মুনাফিকরা মানুষের জন্য, দেশের জন্য অনেক খারাপ। এরা মিথ্যা বলে, যখন এদের স্বার্থের প্রয়োজন হয় তখন তারা এটাই বলে। এরা বিএনপি এমন কোনো অপরাধ করে নাই যে আপনি বিএনপির বিরুদ্ধে এই সমস্ত অপকর্ম আপনি করবেন। শরীরে অপারেশন হওয়ার পরও কোর্টে গিয়ে হাজিরা দিতে হতো। ওখানে মানুষদেরকে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হইতো সপ্তাহে 1 দিন। সেই সুযোগটা আমরা অনেক দিন পাইনি। তো আমাদেরকে যে এবং এর মধ্যে আপনি জানেন জেলখানায় যখন আমি 7-8 মাস যাই আমার, এরপরে আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি। আমার পিত্তথলি অপারেশন করতে হয়। আমাকে তখন পিজি হাসপাতালে আনা হয়। এখানে আনার পরে আমার অপারেশন করা হয়। অপারেশন করার পরে এখানে আমার এটাতে অনেক দিন আমার কষ্ট করতে হয়েছে। এখানে আমার ইনফেকশন হয়ে গেছিলো। প্রায় 4.5 মাস আমি এখানে ছিলাম পিজি হসপিটালে। সবচেয়ে কষ্টের বিষয় দেখেন, আমার পেট কাটা, এর মধ্যে ব্যান্ডেজ লাগিয়ে আমাকে কোর্টে নেওয়া হতো জোরপূর্বক। প্রিজন সেলে যে গাড়িতে আমাদেরকে নেওয়া হতো, সেই গাড়ি তো যখন একজন থাকে তখন গাড়ি তো অনেক বেশি ঝাঁকে। এই জাকিংয়ের কারণে আমার এই সিঁড়িগুলা আমার সমস্যা হয়ে যায় এবং আমার এখানে পানি পড়া বন্ধ হয়েছে। আমি বাসায় আসার পরেও আর 3-4 মাস পরে আমার সুস্থ হয়েছে। মানে 6 মাস প্রায় একটা এই অপারেশন, পিত্তথলি অপারেশন করলে মানুষ 15 দিন আগে সুস্থ হয়ে যায়, আমার 6 মাস থাকতে হয়েছে। এই আমার একটু শুলি অপারেশন করে 7 দিন পরে আমার কোর্টে নিয়ে আসতে হয়েছে। কোর্টে তো প্রতিদিন আসতে হয়। এই আসা যাওয়া, কোর্ট গার্ডদের নোংরা, সব কিছু মিলে আমার অনেক সমস্যা ফেস করতে হয়েছে। এরপরে এখানে থেকে দেখেন আমাকে 5টি মামলায় আমাকে 12.5 বছরের সাজা দেওয়া হয়। এই মামলাগুলোর অনেক মামলার কোনো বাদীও ঠিক মতো নাই, কোনো সাক্ষী নাই। মানে এরা যে কত বড় অগণতান্ত্রিক ফ্যাসিবাদী দল দেখেন, সাক্ষী ছাড়া, ঘটনা ছাড়া তারা মামলা সাজা দিয়ে দিছে 2.5 বছর। 2.5 বছর টার্গেট, যে 2.5 বছর সাজা হলে যাতে আমরা নির্বাচন করতে না পারি। হ্যাঁ, এরকম 2.5 বছর, 3 বছর, এরকম 5টা মামলা আমারে
সাজা দেওয়া হয়। আমাকে কোর্টে আনতে পারে নাই, এমনও দিন গেছে অসুস্থ কারণে, কিন্তু আমাকে হাসপাতালের বেডে শুয়ে সেখানে ল্যাপটপ এনে বা মোবাইল এনে আমাকে ওই মোবাইলের মাধ্যমে কোর্টে হাজিরা দেখিয়ে আমাকে সাজা দেওয়া হতো। বলতো যে এই মামলায় আপনাকে এত বছর সাজা দেওয়া হয়েছে। একখান দিয়ে অসুস্থ জেলখানায়, আরেকখান দিয়ে মিথ্যা মামলা সাজা। আমি একবার কোর্টে এসে এক বিচারককে, আমি ম্যাজিস্ট্রেটকে বলেছিলাম যে তারা বলেছে যে আমরা একটা জায়গায় আমরা বোমা বিস্ফোরণ করাইছি, সেখানে গাড়ি ভাঙচুর করছি। আমি ওকে বললাম আপনি পুলিশকে জিজ্ঞেস করেন যেখানে বোমাটা পড়ছে, একটা জায়গায় যদি বোমা পড়ে সেখানে তাকে দাগ হয়ে যায়, চিহ্ন থাকে, সেই চিহ্নটা আপনি দেখাতে পারবেন উনি? আর যে গাড়িটা আমরা ভাঙছি সেই গাড়ির নাম্বারটা আপনি বলেন কোন গাড়িটা আমরা ভাঙছি, তারা বলতে পারে না। কিন্তু উইদাউট প্রমাণ ছাড়া কোনো আওয়াজ নাই, 3 বছর সাজা। ছাত্র জনতার আন্দোলনে বিএনপির ভূমিকা ছিল সবচেয়ে বেশি। কোনো পরিস্থিতিতেও বিএনপি মাঠ ছেড়ে যায়নি। এই আন্দোলনে কিন্তু আমাদের অনেক ভূমিকা ছিল। অনেকে বলে যে ছাত্ররা ছিল, ওরা অস্বীকার করি না, কিন্তু ছাত্রদের সাথে আমরা কিন্তু কম ছিলাম না, আমরা সঙ্গে আরও বেশি ছিলাম। আমাদের সন্তানরা যে স্কুলে লেখাপড়া করছে, আমাদের গার্ডিয়ান, আমরা সেখানে আমরা ওদের সাথে গিয়েছি। ওরা এক জায়গায় মিছিল করলে আমরা আরেক জায়গায় করেছি। আমাদের ছাত্র সংগঠন, আমাদের যুব সংগঠন, আমাদের বিএনপি সংগঠন, আমরা কেউ তো কোনো জায়গায় আমরা কাউকে ছাড় দিই, মানে এই বিষয়ে কোনো ছাড় দিই নেই। যেখানে আমাদের ছেলে মেয়েদেরকে মেরে ফেলা হচ্ছে, যেখানে আমাদের সহযোদ্ধাদের মারা হচ্ছে, ওরা যখন রাস্তায় নেমে পড়েছে, আমরা তাদের সাথে শক্তিকে বৃদ্ধি করার জন্য আমরা বিভিন্নভাবে আমরা কাজ করেছি। আমি যখন যে কারফিউ দেয় সরকার, তখন আমি রামপুরা মিছিল করতে যাই। ওদিন আমি রামপুরা প্রায় 4-5 ঘন্টা ছিলাম, সেখানে মিছিল করলাম। করার পর দিনে আমারে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার নেওয়ার পরে দেখেন আমি একজন মানুষ, দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আমার। আমি ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম মহানগরীর, যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম, বিএনপির মেম্বার সেক্রেটারি ছিলাম, এখন কনভেনার, এমপি নির্বাচন করছি। আমার মতো মানুষকে এরা আমাদের চোখ বেঁধে আমাদের উপর নির্যাতন করা হয়েছে। শুধু আমি না, আমাদের আমিনুল, তার উপর নির্যাতন করা হয়েছে, সুলতান সালাউদ্দিন টুকু, নীরব, সাইফুল আলম নীরব, আমাদের এই লোকগুলোকে এরা ছাড় দেয় না, এদের প্রত্যেককে এরা টর্চার করছে চোখ বেঁধে। আর সবচেয়ে এদের ডিবির যে গারতখানা, সেই গারতখানা যে এত কষ্টের ছিল, এটা এই ভাষা আমি প্রকাশ করতে পারবো না। প্রতি 5 মিনিট পর 2 মিনিট পর একজনকে নিয়ে যাচ্ছে চোখ বেঁধে, হ্যান্ডকাপ পরায়। আসার সময় সে আর সুস্থভাবে হেঁটে আসতে পারতেছে না। সে যে হোক, আমাদের দলের একটা কর্মী, আমাদের ছোট ভাই, এরকম নির্যাতন তাদের উপর করছে। 400-র উপরে মামলা আমার। দেখেন, একটা মানুষ যদি 400 মামলা থাকে, তার জীবন জৈবন কোথায় যায়, কেমনে চলেছে, তার পারিবারিক অবস্থা কি হয়, বা সমাজের সব মানুষ তো বুঝে না। অনেকে তো আমাদের খারাপও মনে করে, যেটা মনে হয় খারাপ কাজ করে, এত মামলা কেন? আসলে তো মিথ্যা, প্রত্যেকটা মামলায় মিথ্যা। এরা আমাদের প্রতি যে নির্মম নির্যাতন করছে, এগুলা বলতে গেলে অনেক কষ্ট লাগে, নিজেদের কাছে মনটা খারাপ লাগে, অনেক খারাপ লাগে যে শুধু রাজনীতি করার অপরাধে কারো প্রতি এরকম কাউকে মেরে ফেলবে, গুলি করে ফেলবে। এই যে গুলিগুলো করছে, কেন করছে? ভয় লাগানোর জন্য করছে, যে 5 জনকে মারলে আর 5000 লোক ভয়ে নাম মানে। কিন্তু দেখেন, বিএনপির এত লোক মারছে, নেতাকর্মীরা কি ভয় পেয়েছে? হ্যাঁ, সংখ্যায় কম ছিলাম আমরা, কিন্তু আমরা রাজপথে ছিলাম, আমরা তো পালাই যাইনি ভাই। এই দেশের দুর্দিনে বা দলের প্রয়োজনে আমরা একদিনও দেশের বাইরে ছিলাম না। হয় রাজপথে ছিলাম, আর নারী জেলখানা ছিলাম। আমার এই রাজনৈতিক জীবনে এই 16 বৎসর, আমার এই 16 বৎসরের কখনো আমি দেশের বাইরে যাইনি, দেশের কোনো কান্তি লগ্নে বা কোনো কর্মসূচিকে সামনে রেখে। এদের ভয় পাইনি আমরা আল্লাহরও ভরসা করেছি। সব কিছু মালিক আল্লাহ। দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে এই দলকে আমাদের টিকিয়ে রাখতে হবে। সরকার যে নীল নকশা করেছিল যে বিএনপিকে ধ্বংস করে দিব, এই দলকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দলকে ধরে রাখার জন্য আমরা যারা তৃণমূলে আমরা কাজ করেছি, আমরা সকলে কাজ করেছি। আমরা কিন্তু এত অত্যাচার নির্যাতনের পরেও আমরা হাল ছেড়ে যাইনি, আমরা চেষ্টা করেছি। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।